রোববার থেকে উত্তরের 9 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। অতীতের আপোষকারীরাই এখন বিএনপির প্রতিপক্ষ বললেন আমির খসরু। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেছে। নির্বাচন পাতানো হলে অস্তিত্ব সংকটে পড়বে দেশ বললেন জামায়াত নেতা ডক্টর তাহের। ভোটে লাইনচ্যুত ট্রেন ফিরবে লাইনে মন্তব্য ইসি সানাউল্লাহর। হ্যাঁ, ভোট জয়ী না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা। ভারতে না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ উপদেষ্টার। আইসিসিকে ফের চিঠি দেবে বিসিবি। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। এলপি গ্যাস নিয়ে নৈরাজ্য চরমে। বিইআরসি মূল্য বেঁধে দিলেও দাম না কমায় ভোক্তাদের ক্ষোভ। নানা অজুহাত ব্যবসায়ীদের। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম। মার্কিন মুলুকে প্রবেশে দিতে হবে $15,000 পর্যন্ত জামানত। 21 জানুয়ারি থেকে কার্যকর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলাম। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপোষ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো শক্তি আর বিরাজনীতিকরণ করতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট, যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, 2008-এর জাতীয় নির্বাচন ছিল পাতানো। দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া 2008 থেকে 2024 পর্যন্ত বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। যারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে বলেও জানান আলোচকরা। যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই পথকে অনুসরণ করে আমাদের চলতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দলীয় বিবেচনায় ডিসি এসপি নিয়োগ হয়েছে এমন অভিযোগ এনে জামায়াত ইসলামী দাবি করেছে, মনোনয়নপত্র যাচাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। বিকেলে সিইসির সাথে জামায়াতের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগের সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত ৩টি নির্বাচনের ক্ষতি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান। এদিকে আপিলের তৃতীয় দিনে মনোনয়নের বৈধতা পেতে আবেদন পড়েছে ১৩১টি। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন যায় জামাতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, সেগুলো আমরা আপিল করব প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে। নায়েবে আমির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও হয়নি বলেও দাবি করেন তিনি। বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আচরণে সরকার ও ইসির সমতা নিশ্চিত করা উচিত। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সকালে আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে চালু করার মিশন। ভোটের সময় মানসম্মত পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জানান নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করবে ইসি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদনের তৃতীয় দিন ছিল বুধবার। প্রশাসনের অসহযোগিতা, পক্ষপাতদুষ্ট মূল্যায়ন সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা। শনাক্তকারী ওনার নাম, ঠিকানা এবং স্বাক্ষর ছিল না, যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে। তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি। তার হলফনামাই সঠিক না, সে কীভাবে বৈধ ঘোষণা করলো, এটার প্রতিবাদে আমি এখানে আপিল করতে এসেছি। কিন্তু আমাকে এখন এইখান থেকে বলা হয়েছে, যদি আপনি এইটার সার্টিফাইড কপি না আনেন তাহলে আপনার আপিল বৈধভাবে গণ্য হবে না। আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হোক, যাতে লেভেল ফিল্ডটা সুন্দর হয়, মানুষ সম্মুখের পরিবেশে আসতে পারে। ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নেওয়া হবে শুক্রবার পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে 7 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান মোতায়েনের পাশাপাশি ভোটকেন্দ্রিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে ভোটার 13 কোটি 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,60,000-এর মতো ভোট কক্ষ থাকবে। তফসিল ঘোষণার আগে 2 দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরে আইনশৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে, ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা। সিরডাপ মিলনায়তনে গণভোট বিষয়ক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেছেন আলোচকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনায় সরকারের সীমাবদ্ধতা উল্লেখ করে এখনই নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারণায় মাঠে নামার তাগিদ দেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। কোন দল দ্বিমত করেছে এটাও সুস্পষ্টভাবে লেখা আছে এই জুলাই জাতীয় সংসদে। 36 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ রায় দেবে 2টি ব্যালটে। সাদা ব্যালটে সংসদে জনপ্রতিনিধি নির্বাচন আর গোলাপি রঙের ব্যালটে ভোট হবে সংস্কারের পক্ষে বিপক্ষে। গণভোটে সংবিধান সংস্কারের 48টি প্রস্তাব থাকবে 4 ভাগে, তবে ভোটারদের বেছে নিতে হবে একটি উত্তর, হ্যাঁ অথবা না। বুধবার সুজনের আয়োজনে গণভোট কি ও কেন বিষয়ক আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। নির্বাচনের দিন এগিয়ে আসলেও গণভোট নিয়ে সাধারণের মনে এখনো অনেক প্রশ্ন। রাজনৈতিক দলগুলো সরাসরি গ্রহণ করে নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছে বা দেয়নি। হ্যাঁ, তো এগুলো জনগণ চায় কিনা? আমরা যারা সচেতন মনে করি গণভোট আমাদের জন্য অত্যন্ত জরুরি, হ্যাঁ ভোট দেওয়া। আমার সকিনা আপা শ্রদ্ধ, উনি লেখাপড়া জানেন না, তার কাছে এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার?
রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কার ভাবনা স্পষ্ট করার তাগিদ দেন ডক্টর বদিউল আলম মজুমদার। দলগুলোকে একটা অবস্থান নিতে হবে, তারা হার পক্ষে না এর পক্ষে, যাতে কোনো দল কোন সংস্কার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেবে এবং কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক বা জনগণ তা সুস্পষ্টভাবে বুঝতে পারবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। যদি এবারের গণভোট বিজয়ী না হয়, হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয়, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কারণ এই গণভোটটার আয়োজনই করা হয়েছে যে এই বিষয়বস্তু নিয়ে, এটা তৈরি করা হয়েছে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর জন্য। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে বিতাড়িতদের অপপ্রচার রুখতে হবে। গণভোটের প্রচারণার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে, ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায়, তখন অনেক কথা উঠবে যে কার দলে কার পক্ষে আমরা কি করছি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। গণভোটে বৈধতা না পেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মত দেন আলোচকরা। আমরা মনে রাখতে হবে যে আমাদেরও কর্তব্য আছে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতে টি-20 বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই, আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির সঙ্গে সভা শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন আইসিসির সঙ্গে তারা আবারও সভায় বসবেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন তারা এখনও তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাল্টা মেইল করেছে আইসিসি। বিসিবির দাবি গুরুত্বের সাথেই দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আবারও সরকারের শরণাপন্ন বিসিবি। বুধবার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি কর্তারা। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের অভিভাবক এখনও তার আগের ভাবনায় অবিচল। খেলতে যাওয়ার জন্য ভারত কোনো নিরাপদ জায়গা নয়। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৈঠক শেষে ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন নিরাপত্তা ইস্যুকে পাশ কাটানোর সুযোগ নেই। কেবল ক্রিকেটাররাই নন, বিশ্বকাপ দেখতে যেসব দর্শক কিংবা স্পন্সররা যাবেন, ম্যাচ কাভার করতে যেসব গণমাধ্যম কর্মীরা ভারতে অবস্থান করবেন, তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত বোর্ড। যেমন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। পুরো বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন তারা এখনো আশাবাদী, কিন্তু পরিস্থিতি অনুকূলে না আসলে বিশ্বকাপ খেলা নাও হতে পারে। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি সভাপতি। একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেজ করছি। আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। আমরা আমাদের ব্যাপারে অনড়। বিসিবি সভাপতির দাবি, আইসিসির সাথে এখনো চিঠি চালাচালি চলছে। বিকল্প ভেন্যু কি হতে পারে তা নিয়ে এখনো কথা হয়নি। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশ জুড়েই তীব্র শীত, হিম বাতাস আর কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। নওগাঁ ও চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রার পারদ নেমেছে 6 ডিগ্রির ঘরে। পৌষের শেষ ভাগে দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দরিদ্র ও ছিন্নমূল মানুষ।
কুয়াশার চাদর কেটে ৩ দিন পর অবশেষে উকি দিয়েছে সূর্য। তেমন উত্তাপ না থাকলেও এটুকু রোদই যেন আশীর্বাদ হয়ে এসেছে নওগাঁর চর মুক্তার গ্রামের ৭০ঊর্ধ্ব সামিজান বেওয়ার কাছে। ঠান্ডায় ঘুম ধরে না তো, হাত পা ঠান্ডা, গাও ঠান্ডা, কেমন ঘুম দেবে, লেখাটা ভালো থাকিতে হবে। বিধবা মেয়েকে নিয়ে জর্জীর্ণ এই ঘরেই বসবাস সামিজান বেওয়ার। হাড় কাঁপানো ঠান্ডায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র পরিবারটির। কুয়াশা পড়লে তো টিনে মনে হয় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম 500, 700, 800 এর নিচে তো কোনো শীতবস্ত্র নেই। তাহলে আমরা শীতের কাপড় কিনবো নাকি খায়ে বাঁচবো? পৌষের শেষ ভাগে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়েই বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। বেলা গড়ালেও কোথাও কোথাও থাকছে কুয়াশার দাপট। নওগাঁ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে 6 ডিগ্রির ঘরে। এছাড়া গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠান্ডা, কষ্ট, চলতে পারছে না, ফিরতে পারছে না। 5-6 দিন একভাবে কুয়াশা, আর শীতের জ্বালায় মানুষ উঠতে পারছে না, যাতে পারছে না মাঠে ঘাটে। শরীরের এই সাইড দিয়ে সমস্ত কাঁপে এবং ঠান্ডা লাগে। কনকনে ঠান্ডায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা ঘর থেকে বের না হওয়ায় কমেছে তাদের আয় রোজগার। আমরা কাজে আসি, কাজও হয় না, মানে বউ বাচ্চা নিয়ে আমরা খুব যন্ত্রণার মধ্যে পড়ে যাচ্ছি। গাড়ি চালাতে কষ্ট হয়, হাত টাত পড়ে আছে, যাত্রী কম। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার 27 ঘণ্টা পরও চলছে গণনা। ঘোষণা করা হয়েছে 26টি কেন্দ্রের ফলাফল। মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপি পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম এখন পর্যন্ত পেয়েছেন 3264 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব এখন পর্যন্ত পেয়েছেন 3013 ভোট। জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলী মারিফ, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা, নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম। গণনার শুরুতেই ওএমআর মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার গণনা শুরু হলেও ছিল ধীর গতি। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। সবশেষ আপডেট জানার চেষ্টা করবো তার কাছ থেকে। বিজয়, জানাবেন চূড়ান্ত ফল ঘোষণার জন্য আর কতটা সময় লাগতে পারে? ভোট গণনা কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইসরাত, এখন পর্যন্ত 26টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যেহেতু 39টি কেন্দ্র আর 13টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে, প্রত্যেক 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। আমরা ধারণাই করতে পারি যে আর 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে হয়তো সম্পূর্ণ ফলাফল দিতে। আমি যদি একটু বলি যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে যিনি আছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু প্রায় ছাত্রদল সমর্থিত AKM রাকিবের থেকে প্রায় 300-রও বেশি অর্থাৎ 366টি ভোটের ব্যবধানে এগিয়ে আছে। এবং জিএস এজিএস পদে যারা আছেন শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে, তারা সবাই কিন্তু আসলে শিবির সমর্থিত প্যানেলে যারা আছে তারা এগিয়ে আছে। তো এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছি যে গতকাল থেকে 24 ঘন্টারও বেশি সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল ঘোষণা করতে পারেনি। তবে ছাত্রদের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশ কাজ করছে, আবার কিছুটা বিরক্তিও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এত সময় লাগছে ভোট গণনার ফলাফল দিতে। তো সবকিছু বুঝতে পেরেছি বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। ঋণ খেলাপিদের নমিনেশন বাতিল না করে তাদের সংসদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে দেবিদারের ফতেহাবাদে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। হাসনাত আরও বলেন, যারা ঋণ খেলাপি তারা সংসদে গিয়ে নিজেদের ঋণ মওকুফের চেষ্টা করবে, ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। হাদি হত্যার বিচারের ক্ষেত্রে সরকারের উদাসীনতার অভিযোগও করেন হাসনাত। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে দেবিদারের বিভিন্ন এলাকায় যান তিনি। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে 1700 কোটি টাকা, 600 কোটি টাকা, 40 কোটি টাকা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। সরকারি জমি দখল নিয়ে বিরোধের জেরে টানা দ্বিতীয় দিনের মতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় নেত্রকোনার বাট্টাগ্রাম। রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে গতকাল একই ঘটনায় দুই পক্ষের মধ্যে চলে সংঘাত। আহত হয় 30 জন। কুয়াশা মোড়ানো ভোরে রণক্ষেত্রে রূপ নেয় নেত্রকোনার বাট্টাগ্রাম। ঢাল, বল্লম, দা, লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। দুই পাশ থেকেই বৃষ্টির মতো চলে পাথর নিক্ষেপ। শতাধিক মানুষের এই সংঘাত চলে 2 ঘণ্টা ব্যাপী। ঘটনার সূত্রপাত আরও আগে। স্থানীয়রা জানায়, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল একই গ্রামের জীবন ভুইয়া ও চন্দন মিয়ার মধ্যে। গতকাল এক পক্ষ জমি দখল নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে কথা কাটাকাটি রূপ নেয় সংঘর্ষে। আহত হয় 30 জন। একই ঘটনার জেরে আজ সকালেও আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হয় অন্তত 20 জন। 2 ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রীয় আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছে সেটা চলছে। আজকেও কয়েকবার হয়েছে। আমাদের পুলিশ ঘটনাস্থলে রয়েছে, পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের আহত হয়েছে আমরা জানি, এবং আমরা দুই পক্ষের অভিযোগ পাওয়ার সাপেক্ষে আমরা এ বিষয়ে মামলা নেব। টানা 2 দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিদায়ী বছরে কাজের উদ্দেশ্যে বিদেশ গেছে 11,30,000-এরও বেশি বাংলাদেশি, যা আগের বছরের চেয়ে 12% বেশি। বিদেশগামী কর্মীদের 4 ভাগের 3 ভাগই অদক্ষ। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা রামরু। দক্ষতার উন্নয়নে সরকারের বাজেট বরাদ্দ হতাশাজনক। অভিবাসন ব্যয় কমাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। স্বার্থের সংঘাত এড়াতে সংসদ সদস্যের নিজের পরিবারের রিক্রুটিং লাইসেন্স স্থগিত রাখার সুপারিশ করেছে রামরু। প্রবাসী কর্মীদের ভোট দানের সুযোগকেও বড় অর্জন হিসেবে দেখছে সংস্থাটি। নানা সংকটের মধ্যেও বিদায়ী বছরে বেড়েছে বিদেশগামী কর্মীর সংখ্যা। 2025-এ বিদেশে কর্মসংস্থান হয়েছে 11,30,757 জনের, যা আগের বছরের চেয়ে 12% বেশি। গন্তব্য তালিকায় 141 দেশ থাকলেও 90% কর্মী গেছে মধ্যপ্রাচ্যের 5টি দেশে। 67% কর্মসংস্থান হয়েছে শুধু সৌদি আরবে। সব মিলিয়ে 2025-এ প্রায় $33 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অথচ তাদের 74%ই অদক্ষ। যতই বলছি যে দক্ষতা বাড়াতে হবে, কিন্তু দক্ষতা বাড়ানোর জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু আমরা করছি না। এটা হচ্ছে অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশন 0.08। আমরা যদি স্কিল চাই তাহলে এই বাজেট অন্তত 1% অফ দি টোটাল বাজেটে নিয়ে আসা উচিত। অভিবাসীগুলি যখন যায় তারা কিন্তু অনেক ত্যাগের ভিত্তিতে যায়, এবং আমাদের যেই টাকাটা পাঠায়, যেটা আমরা ভোগ করি, যেই টাকা দিয়ে আমরা এত রকমের উন্নয়ন করি, এই টাকাটা কত কষ্টে অর্জিত সেই জিনিসটা আমরা ভুলে যাই। রামরু বলছে, মালয়েশিয়ার পর কুয়েতের শ্রমবাজারেও সক্রিয় সিন্ডিকেট চক্র, যে কারণে বাড়ছে অভিবাসন ব্যয়। সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং স্বার্থ সংঘাত এড়াতে সংসদ সদস্যদের রিক্রুটিং লাইসেন্স স্থগিত রাখার সুপারিশ করেছে রামরু। দূতাবাসের সেবার মান নিয়েও সমালোচনা করেন তারা। আমরা দেখেছি যে এই যে সিন্ডিকেশন মালয়েশিয়ার হয়েছিল, সেখানে 4 জন সরাসরি পার্লামেন্টেরিয়ান ছিলেন, আর অনেক এমপি ছিল, আর 4 জন মন্ত্রী ছিলেন 4 জন। তো তাহলে এটা হয় কি, তারা সেই জোর খাটিয়ে তারা কিন্তু এই কাজটা, মানে এই ধরনের সিন্ডিকেশনের মতন কাজগুলো করে ফেলেন। আমাদের এই চুরি শুধু এজেন্সিগুলি করে না, সরকারও করে, এবং আমাদের প্রত্যেকটা এমবেসি সেগুলি একটা দুর্নীতির আখড়া। পেছনের এমবেসির একটা ছোট্ট দরজা আছে, ওটা দিয়ে ঢুকে দালালরা ওখান থেকে টাকা নেয়, লেনদেন করে। এমবেসির ভেতরে দালাল লেনদেন করছে, এমবেসিতে যাওয়ার কোনো রাস্তা নাই। নতুন বাজার সম্প্রসারণ না হওয়া এবং সেবা পাওয়ার ক্ষেত্রে বিদেশগামী কর্মীদের নানা ভোগান্তি থাকলেও প্রবাসীদের ভোটদানের অধিকারকে বড় অর্জন হিসেবে দেখছে রামরু।
এবারের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে বিদেশে বসে ভোটদানের অধিকার। তো এই সরকার যে এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছিলেন এবং এটা তারা করেছেন, এইটা কিন্তু একটা যুগান্তকারী ফলাফল। গত বছর বিদেশ গেছে 62,317 জন নারী কর্মী, যা মোট কর্মীর 5.5%। গেল কয়েক বছর ধরে কমছে এই হার, যাকে উদ্বেগজনক বলছে রামরু। এটা ভাববার আছে, কারণ একেবারে আমাদের দেশের ভেতরেও ফর্মাল সেক্টরে নারীর এমপ্লয়মেন্ট কমছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য থামছে না। বিআরইসি দাম বেঁধে দিলেও তা বাস্তবায়নে নেই সরকারের কোন নজরদারি। নানা অজুহাতে বাড়তি মূল্যেই এলপিজি বিক্রি করছে ব্যবসায়ীরা। নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি না করে উল্টো কমিশন বৃদ্ধি সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এলপিজি ব্যবসায়ীরা। অস্বাভাবিক দামে এলপি গ্যাস কেনায় ক্ষুব্ধ ভোক্তা সাধারণ। মাঠ পর্যায়ে যমুনা টেলিভিশন খুঁজে বের করেছে কিভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। এর পেছনের অসাধু ব্যবসায়ী বা কারা, আরও জানাচ্ছেন মশিউর অনিক, সাথে ছিলেন নাহিদ ইসলাম। সারা দেশে এলপিজি গ্যাসের ভয়াবহ সংকট। এই সংকটকে পুঁজি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করছে ভোক্তারা। পরিবেশকরা দোষ দিচ্ছেন সরবরাহ ঘাটতি ও লোকাল ডিস্ট্রিবিউটরদের। আর লোকাল ডিস্ট্রিবিউটররা বলছে সিন্ডিকেট ও মজুত করে দাম বাড়ানো হয়েছে গ্যাসের। এরই মধ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি। হুমকি দিয়েছে গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার। মাঠ পর্যায়ে যমুনা টিম খুঁজে বের করেছে কিভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। এর পেছনের অসাধু ব্যবসায়ী কারা। এই যে এটা হলো আজকের বলতে এই মাসে 12 কেজি কত টাকা দিয়ে বিক্রি করেন? 12 কেজি 1300 টাকায় বিক্রি করতেছে। গভর্নমেন্ট বাইদা দিয়েছে 1360 টাকায়। এই দেখেন, রাজধানীর এক পরিবেশকের গোডাউনে গেলে ব্যবসায়ী দাবি করেন কিছু লোকাল ডিস্ট্রিবিউটর অসাধুভাবে তাদের থেকে 12 লিটারের এলপিজি গ্যাস 1350 টাকায় কিনে ভোক্তার কাছে বিক্রি করছে 2000 টাকার ওপর। কিন্তু সরকার নির্ধারিত দাম তো 1307 টাকা। কিন্তু লোকাল ডিস্ট্রিবিউটররা বলছেন কোম্পানি থেকেই দাম বাড়ানো হয়েছে। এর সপক্ষে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত দরে সিলিন্ডার কেনার রসিদ দেখিয়েছেন কেউ কেউ। এই ডিস্ট্রিবিউটরকে সাথে নিয়ে কোম্পানি স্টোরে যায় যমুনা টিম। প্রথমে অস্বীকার করলেও লোকাল ডিস্ট্রিবিউটর সামনে আসতেই বেরিয়ে আসে থলের বিড়াল। তার চালান বই সামনে এনে দেখানো হয় বাড়তি দাম রাখার প্রমাণও। এরপরে শাটার লাগিয়ে দোকানের ভেতরেই অবস্থান নেয় ডিস্ট্রিবিউটর। এখানে প্রমাণ আছে। তো আপনি আমার দোষটা দিলেন কেমন যে খুচরা ব্যবসায়ীরা করে আপনারা এই করেন, আপনারা যদি 1700 টাকা বিক্রি করেন আমি বেশ 1850 টাকা। এরপর কোম্পানির ডিস্ট্রিবিউটর একে একে স্বীকার করতে থাকেন নিজের অপরাধ। গোডাউন খুলে দেখা যায় মজুদ আছে অনেক সিলিন্ডার। এক পর্যায়ে সহজ স্বীকারোক্তি দেন এই এলপিজি গ্যাস ব্যবসায়ী। তিনি ক্ষমা চান দেশবাসীর কাছেও। আমি সবার কাছে ক্ষমা চাই, যাতে আমরা সব ডিস্ট্রিবিউটররা বেশি দামে বেচবো না। কম দামে কোম্পানি আমাদেরকে অ্যাভেলেবেল মাল দিলে আমরা কম দামে বেচবো। 1350 টাকার গ্যাস বিক্রি করেন বলে দাবি করেছিলেন ডিস্ট্রিবিউটর, এবং আমার যে বাম পাশে তার উপরে দায় দেওয়া হয়েছিল। বলেছিলেন যে তারা, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যারা গ্যাস ডেলিভার করেন তারাই আসলে মূলত এই দাম বৃদ্ধির পেছনের মূল কারিগর। কিন্তু আমরা যখন ফিল্ডে আসলাম, আমরা যখন রাস্তাতে আসলাম এবং তাদেরকে দুজনকে এক করলাম, তখন দেখা গেল ডিস্ট্রিবিউটরই তারা যারা বলছেন যে 1350 টাকা করে বিক্রি করছেন সরকার নির্ধারিত 1307 টাকার গ্যাস, তিনি আবার বলছেন তিনি ভুলবশত 1307 টাকার গ্যাস বিক্রি করেছেন 1500 টাকা। এখানে দাবি আছে 1700 টাকা পর্যন্ত গ্যাস বিক্রির। এই পুরো টাকাটা, এই পুরো অর্থটা যারা নিচ্ছেন ডিস্ট্রিবিউটররা, পুরোটা চাপছে জনগণের ওপরে, সাধারণ মানুষের ওপরে, যারা খেটে খাওয়া মানুষ। এখন দেখার বিষয় সরকার বা নীতি নির্ধারকরা এই ব্যাপারে কি ব্যবস্থা নেন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে।
উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে 25টি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে। এই তালিকায় আছে বাংলাদেশও। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও 2 দেশ নেপাল আর ভুটান এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা B1 বা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে তাদের। ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে জামানতের অর্থের পরিমাণ। নতুন এ নীতি কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। এ নীতি প্রণয়নের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অবস্থানকালে অভিবাসন সংক্রান্ত মামলায় জড়ালে বেশিরভাগ সময় নিজ দেশে ফিরে যেতে গড়িমসি করে অভিবাসন প্রার্থীরা। তখন তাদের আটক আর দেশে ফেরত পাঠাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় মার্কিন প্রশাসনের। তাই আগেভাগেই জামানত নিয়ে রাখবে তারা। গেল বছর আগস্টে সর্বপ্রথম পররাষ্ট্র দপ্তরের এক কর্মসূচির আওতায় এ নীতি চালু করা হয়। এতদিন মোট 38টি দেশ ছিল এ তালিকায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।